Hello and welcome to Lifestyle Lessons. Myself Rupam Dhani. আজকে আমরা যেটা ডিসকাস করবো দ্যাট ইজ NISM 5 এ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার এক্সামের চ্যাপ্টার 10, দ্যাট ইজ রিস্ক, রিটার্ন অ্যান্ড পারফরমেন্স অফ দ্য ফান্ড। সো নামের সাথেই বোঝা যাচ্ছে যে আমরা এই চ্যাপ্টারে কী ডিসকাস করতে চলেছি। এই চ্যাপ্টারে ডিসকাস করব খুবই ইম্পর্টেন্ট যে মিউচুয়াল ফান্ডের রিস্ক কিসে কিসে থাকে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে রিস্ক কী কী হতে পারে, বা মিউচুয়াল ফান্ড একটা স্কিম, সেই স্কিমটা কত রিটার্ন দেবে সেইটা আমরা কী করে বুঝবো, তার কী কী অ্যানালিসিস আছে, বা ওভারঅল একটা ফান্ড বা স্কিম সেটা কোন কোন ফ্যাক্টর বা কোন কোন প্যারামিটারের উপর ডিপেন্ড করে তার পারফরমেন্সটা জাজ করা হয়। এই প্রত্যেকটা জিনিস আমরা এন্টায়ার চ্যাপ্টার জুড়ে দেখব। কারণ একজন ইনভেস্টর, সেই ইনভেস্টর যখন ইনভেস্টমেন্ট করতে যাবে সো তার কী কী রিস্ক অ্যাসোসিয়েট থাকে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, সেইগুলোকে কিন্তু ডিস্ট্রিবিউটরের জানা উচিত বা আমাদের জানা উচিত। কেন? যদি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে রিস্কটা না জানি তাহলে সেই রিস্কটাকে কীভাবে মিনিমাইজ করা যায় সেটাও কিন্তু আমরা বলতে পারবো না। এবং মিউচুয়াল ফান্ড সেই সমস্ত রিস্কগুলোকে কীভাবে মিটিগেট করে বা কীভাবে সেই রিস্কগুলোকে অমিট করে সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো যদি না জানি যে রিস্ক কীভাবে আইডেন্টিফাই করা হয়। সো বোঝা যাচ্ছে চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট। সো আমি রিকোয়েস্ট করবো সবাই যাতে ফুল কমপ্লিট চ্যাপ্টারটা দেখো, কমপ্লিট ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে রিস্ক কিসের কিসের উপর ডিপেন্ডেন্ট, কী কী টাইপের রিস্ক হতে পারে, কী কী টাইপের রিটার্ন বা পারফরমেন্স প্যারামিটার কী কী। সো আমরা এখানে এন্টার চ্যাপ্টার জুড়ে বেসিক্যালি ডিসকাস করবো ডিফারেন্ট জেনারেল অ্যান্ড স্পেসিফিক রিস্ক কী কী আছে সেটা, ডিফারেন্ট ফ্যাক্টরস দ্যাট আর বেসিক্যালি অ্যাফেক্টিং দ্য মিউচুয়াল ফান্ড পারফরমেন্স। এটা আমি অলরেডি বললাম যে একটা মিউচুয়াল ফান্ড বা স্কিম তার পারফরমেন্সটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে সেটা কিন্তু আমাদের জানতে হবে। দেন ডিফারেন্ট ড্রাইভার্স অফ রিটার্ন অ্যান্ড রিস্ক ইন এ স্কিম, কী কী ড্রাইভার মানে কিসের জন্য, কী কজের জন্য মিউচুয়াল ফান্ডের রিস্কগুলো দেখা হয় বা জাজ করা হয়, বা সেই রিস্ক বা রিটার্নটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ডস। দেন মেজার্স অফ রিটার্ন, কিসের কী দিয়ে আমি মেজার করতে পারবো যে এই জিনিসটা থাকলে রিটার্নটা ভালো দেবে বা এটা থাকলে রিটার্নটা কম দেবে, সেটা আমরা কী কীভাবে বুঝতে পারবো সেটা আমরা দেখবো। অ্যান্ড অলসো সেবি নর্মস রিগার্ডিং দ্য রিটার্ন রিপ্রেজেন্টেশনস অফ রিটার্নস বাই মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া। সো আমাদের সেবি কী কী নর্মস দিয়েছে বা ডিফারেন্ট রুলস অ্যান্ড রেগুলেশনস কী কী আছে সেটাও আমরা দেখবো। Then risks in fund investing with a focus of investors. So ইনভেস্টারের একটা ইনভেস্টমেন্ট অবজেক্টিভ থাকে বা ইনভেস্টারের ডিফারেন্ট ফ্যাক্টর থাকে তাদের রিস্ক প্রোফাইল, যেটা আমরা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টারে ডিসকাস করেছিলাম। তো যারা এখনও সেই ভিডিওটা দেখোনি সেই ভিডিওটা আগে দেখে নাও কমপ্লিটলি। কারণ ইনভেস্টারের রিস্কটাকে যদি আমি আইডেন্টিফাই না করতে পারি তাহলে আমি প্রপার ফান্ড বা প্রপার স্কিম সেটা প্রমোট করতে পারবো না বা সেটা সাজেস্ট করতে পারবো না ইনভেস্টারের জন্য। আর যদি সেটা প্রপার প্রোডাক্টটা বা প্রপার ফান্ড যদি আমি সাজেস্ট করতে না পারি তাহলে ইনভেস্টাররা তারাও কিন্তু স্যাটিসফাইড হবে না, এবং তারা যদি স্যাটিসফাইড না হয় তারা ইন ফিউচার তারা আমার কাছে ইনভেস্ট করবে না। সো দ্যাটস ওয়াই ইনভেস্টারের যা রিস্ক প্রোফাইল সেই অ্যাকর্ডিংলি আমি প্রোডাক্ট কোনো একটা মিউচুয়াল ফান্ড স্কিম সেটা কিন্তু প্রমোট করবো বা সেটা সাজেস্ট করবো। দেন ডিফারেন্ট ভেরিয়াস রিস্ক মেজার, রিস্কগুলোকে কীভাবে মেজার করা যেতে পারে, যেটা আমি বললাম যে রিটার্ন যেভাবে মেজার করে কিছু প্যারামিটার থাকে, অ্যান্ড সার্টেন প্রভিশনস উইথ রেসপেক্ট অফ ক্রেডিট রিস্ক। সো ক্রেডিট রিস্ক হলো বেসিক্যালি ফর দ্য ইন কেস অফ ডেপ্ট ফান্ডের ক্ষেত্রে ডিফারেন্ট ক্রেডিট রেটিং দেওয়া হয় ডিফারেন্ট বন্ড বা ফান্ডগুলোর ক্ষেত্রে। সো সেই ক্ষেত্রে কিন্তু ক্রেডিট রিস্ক ফ্যাক্টরটা আসছে। তো এটাই কিন্তু ডিফারেন্ট অবজেক্টিভস আমরা এন্টায়ার এই চ্যাপ্টার 10 থেকে জানতে পারবো। সো ফার্স্ট যেটা হলো জেনারেল রিস্ক, যে রিস্ক ফ্যাক্টরগুলো আমি ফার্স্ট বললাম জেনারেল রিস্ক। তো জেনারেল রিস্ক কী কী থাকে বা স্পেসিফিক রিস্ক কী কী থাকে, স্পেসিফিক রিস্কটা আমরা পার্টিকুলার ফান্ড ওয়াইজ দেখব। জেনারেল রিস্ক যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে জেনারেল রিস্ক থাকে। ফার্স্ট হলো লিকুইডিটি রিস্ক। লিকুইডিটি মিনস হোয়াট, দ্যাট রেস্ট্রিক্টেড বাই ট্রেডিং অফ ভলিউম, সেটেলমেন্ট পিরিয়ড, ট্রান্সফার প্রসিডিওর, এইগুলো মানে সিম্পলি বলা যেতে পারে লক পিরিয়ড। লিকুইডিটি মানে লিকুইড ক্যাশ। যদি আমার কোনো একটা অ্যামাউন্ট, আমি বলছি আমার কাছে 1 লাখ টাকা আছে বাট 1 লাখ টাকা ব্যাঙ্কে আছে, তার মানে ইনস্ট্যান্ট আমি পাচ্ছি না। 1 লাখ টাকা যদি আমি বলি যে আমার বাড়িতে আছে, বাড়িতে ক্যাশ টাকা তোলা আছে 1 লাখ টাকা, তো দ্যাট মিনস হোয়াট, দ্যাট মিনস সেটা হলো লিকুইড ক্যাশ। সো আমি ইজিলি আমার দরকার পড়লে আমি ইজিলি সেই টাকাটা স্পেন্ড করতে পারছি বা কাউকে দিতে পারছি। সো কোনো একটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেই রিস্কটা কিন্তু থেকে যাচ্ছে লিকুইডিটি রিস্ক। মানে আমি ইনভেস্ট করেছি, ইনভেস্ট করে হয়তো একটা ল্যান্ড কিনেছি, সো দ্যাট ইজ অলসো ইনভেস্টমেন্ট, বিকজ ল্যান্ড সেল করে আমি হয়তো বেশি টাকা পেলাম বা কম টাকা পেলাম, হোয়াট এভার। সো ল্যান্ড আমার একটা অ্যাসেট, কিন্তু ল্যান্ড যদি আমি চাই, আমার যদি এখন টাকা দরকার হয়, ল্যান্ড কিন্তু ইজিলি সেল করে আমি লিকুইড ক্যাশে টাকাটা কনভার্ট করতে পারবো না।
সো ল্যান্ডের ক্ষেত্রে কিন্তু লিকুইডিটি রিস্ক অনেক বেশি। সো যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা লিকুইডিটি রিস্ক থেকে যাচ্ছে। ইনভেস্টররা সবসময় জানতে চায় যে কবে তারা টাকাটা, কত তাড়াতাড়ি তারা টাকাটা কনভার্ট করতে পারবে অ্যাসেটের থেকে। নেক্সট ইজ দ্য ইন্টারেস্ট রেট রিস্ক। ডিফারেন্ট গভর্নমেন্ট বন্ড, কর্পোরেট বন্ড বা মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট বা ডেরিভেটিভস, যেইগুলো বেসিক্যালি একটা ফিক্সড রেট অফ ইন্টারেস্ট বা একটা ফিক্সড ম্যাচুরিটি পিরিয়ড হিসাবে থাকে বা লক পিরিয়ড থাকে 7 বছর, 10 বছর, 15 বছর। তো সেই প্রোডাক্টগুলো ইন্টারেস্ট রেটের উপর ডিপেন্ড করে। ইন্টারেস্ট রেট যদি বেশি দেয় তাহলে সে বেশি রিটার্ন দেবে, ইন্টারেস্ট রেট যদি কম দেয় তাহলে কম রিটার্ন দেবে। সো দ্যাটস ওয়াই ইন্টারেস্ট রেট রিস্ক সেটা কিন্তু থেকে যাচ্ছে সেই সমস্ত প্রোডাক্টের জন্য। নেক্সট ইজ দ্য রিইনভেস্টমেন্ট রিস্ক। রিইনভেস্টমেন্ট রিস্ক সেটা কি? সেটা নেক্সট টাইম যদি কেউ ইনভেস্ট করতে চায়, মানে রিইনভেস্ট, সো সেই সময় ইনিশিয়ালি যখন ইনভেস্ট করেছিল যা রিটার্ন পেতো বা যা ইন্টারেস্ট রেট ছিল সেই নেক্সট টাইমে কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো সেটাকে বলা হচ্ছে রিইনভেস্টমেন্ট রিস্ক। সো ইন্টারেস্ট রেট লেভেলস অ্যাট হুইচ ক্যাশ ফ্লো রিসিভস ফ্রম দ্য সিকিউরিটিস ইন দ্য স্কিমস আর রিইনভেস্টেড। সো দেখা যাচ্ছে কেউ ইনভেস্ট করেছে কোনো একটা বন্ডে, তখন ইন্টারেস্ট রেট ছিল ফর এক্সাম্পল 7%। আফটার 5 ইয়ার্স বা আফটার 3 ইয়ার্সে যখন ইনভেস্ট করতে যাচ্ছে তখন দেখছি ইন্টারেস্ট রেট হলো 6%। তো 7 থেকে 6, 1% কমে গেল, সেটাই কিন্তু একটা রিস্ক রিইনভেস্টমেন্টের ক্ষেত্রে। নেক্সট ইজ দ্য পলিটিক্যাল রিস্ক। পলিটিক্যাল রিস্ক ইজ বেসিক্যালি দ্য ম্যাক্রো এনভায়রনমেন্টাল রিস্ক। সো ম্যাক্রো এনভায়রনমেন্টাল রিস্কের মধ্যে that are impacted by Indian politics and changes in the political scenario. So political scenario চেঞ্জ হলে আমার ওভারঅল ইকোনমিক্যাল সিনারিওটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো সেটা হলো পলিটিক্যাল রিস্ক। এগুলো ফিউ জেনারেল রিস্ক যেগুলো ডিপেন্ড করে আমাদের ইনভেস্টমেন্টের সম্বন্ধে, যে ইনভেস্ট করবো নাকি করবো না, সেই ইনভেস্টমেন্টের জাজমেন্টটা কিন্তু ডিপেন্ড করে এই রিস্কগুলোর ওপর। সো নেক্সট আমাদের যেটা আমি অলরেডি বললাম যে পলিটিক্যাল এনভায়রনমেন্ট যদি চেঞ্জ হয়, ইকোনমিক্যাল এনভায়রনমেন্টটাও চেঞ্জ হয়ে যায়। সো ইকোনমিক রিস্ক কিন্তু সেখানে থেকে যাচ্ছে। দ্য স্লো ডাউন ইন ইকোনমিক গ্রোথ অর ম্যাক্রো ইকোনমিক ইমব্যালেন্সেস অ্যাফেক্ট দ্য ইনভেস্টমেন্ট ইন দ্য কান্ট্রি। সো আমার ইকোনমিক্যাল কন্ডিশন যদি পড়ে যায় বা ইকোনমিক্যাল কন্ডিশন খুব গ্রো হয়, তাহলে কিন্তু আমার ইনভেস্টমেন্টটা কম হয় বা ইনভেস্টমেন্ট বেশি হয়, ইকোনমিক্যাল কন্ডিশনের ওপর ডিপেন্ড করে। দেন ফরেন কারেন্সি রিস্ক। ফরেন কারেন্সি রিস্ক আমাদের ইন্ডিয়ান রুপিসের ভ্যালু অন্যান্য কান্ট্রির কারেন্সির থেকে আলাদা। আবার প্রত্যেকটা কারেন্সির কিন্তু ভ্যালু আলাদা। সো নর্মালি একটা স্ট্যান্ডার্ড ভ্যালু হিসাবে ধরা হয় যে ইউএস ডলার। সো ইউএস ডলারের সাথে আমরা যদি লক্ষ্য করি, ইউএস ডলারের সাথে প্রত্যেক দিন কিন্তু ইন্ডিয়ান রুপিস সেটা ভ্যালুটা চেঞ্জ হয়, কম বেশি হয়। সো এই যে কম বেশি হচ্ছে তার উপর ডিপেন্ড করেও কিন্তু ডিফারেন্ট বন্ডগুলো বা ডিফারেন্ট যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু সেটা ফ্যাক্ট করে। মানে ফর এক্সাম্পল কেউ ইনভেস্ট করেছে ফরেন স্টকে। সো ফরেন স্টকটা তখন হয়তো ভ্যালু ছিল, ফর এক্সাম্পল $1 ভ্যালু ছিল হয়তো 60 রুপিস। তো 60 রুপিস যখন ভ্যালু ছিল, তাহলে আমি কম টাকাতে বেশি ডলার পেতাম বা বেশি আমি ইনভেস্ট করেছি। এবার যখন আমি রিটার্ন পাচ্ছি, রিটার্ন পাওয়ার সময় দেখতে পাচ্ছি যে আমি টোটাল রিটার্ন পাবো হয়তো $10। সো $10 আজকের দাম 78 টাকা। সো 78 টাকা যদি $10 দাম হয়, তাহলে আমি ইনভেস্ট করেছিলাম 600 টাকা আর আমি এখন রিটার্ন পাচ্ছি 780 টাকা, যদি আমি $10 আমি ইনভেস্ট করে থাকতাম। ওকে, সো এই যে জিনিসটা যে ফরেন কারেন্সি রিস্ক, সেটা কখন বাড়বে কখন কমবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। সো দ্যাট ইজ এগেইন আ রিস্ক ফ্যাক্টর, দিস ইজ আ রিস্ক ফ্যাক্টর ফর দ্য ইনভেস্টমেন্ট। নেক্সট ইজ রিস্ক অ্যাসোসিয়েট উইথ দ্য ট্রানজাকশান ইন ইউনিট থ্রু স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জের মাধ্যমেও ইনভেস্ট করতে গেলে বা ট্রানজ্যাক্ট করতে গেলেও ডিফারেন্ট রিস্ক কিন্তু থাকে। that depend upon the order processing or settlement by BSE, Bombay Stock Exchange and National Stock Exchange and their respective clearing corporations. সো তাদের যেসব ক্লিয়ারিং কর্পোরেশনসগুলো আছে বা NSE, BSE ডিফারেন্ট প্রসেসিং যেগুলো হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার রিস্ক থেকে যাচ্ছে। সো বিকজ আমাদের স্টক এক্সচেঞ্জগুলো মার্কেটের কন্ডিশনের উপর ডিপেন্ড করে। সো মার্কেট কন্ডিশন মানে সেটা সবসময় ভোলাটাইল, সেটা কখনো ফিক্সড ইনকাম দেয় না। সো দিস ইজ ডিফারেন্ট জেনারেল রিস্ক। নেক্সট ইজ, এবার যদি আমি বলি স্পেসিফিক রিস্ক। সো স্পেসিফিক রিস্ক বলতে ফার্স্টেই যেটা আমাদের কথা মাথায় আসে সেটা হল ইকুইটি ফান্ড বা ইকুইটি মিউচুয়াল ফান্ড। সো ইকুইটি মিউচুয়াল ফান্ড বোঝা যাচ্ছে যে এটা একটা ইকুইটি মার্কেটের সাথে ডিপেন্ডেন্ট। সো ইকুইটি মার্কেটের সাথে ডিপেন্ডেন্ট মানে কিন্তু প্রচুর রিস্ক এতে থাকছে। দ্যাট রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ দ্য শর্ট সেলিং অ্যান্ড স্টক লেন্ডিং। So short selling and stock lending, that means that risk inherent in securities lending including the risk of failure of other party. মানে কেউ হয়তো একটা
কোম্পানি থেকে কিনে আরেকটা জায়গায় সেল করছে। দ্যাট মিনস হোয়াট, আমি জাস্ট বলছি, দেখা যাচ্ছে আমাদের স্টক এক্সচেঞ্জ কী কী আছে, বিএসসি অ্যান্ড এনএসসি। সো কেউ এবং ফর এক্সাম্পল এবিসি একটা কোম্পানি, এবিসি কোম্পানির স্টক ভ্যালু এনএসসি এক্সচেঞ্জে একরকম, বিএসসি এক্সচেঞ্জে অন্যরকম, ফাইন। সো বিএসসি এক্সচেঞ্জে থেকে বিএসসি এক্সচেঞ্জে হয়তো 100 টাকা, এনএসসি এক্সচেঞ্জের দাম হয়তো 110 টাকা। অনেক ইনভেস্টাররা কী করে, ও বিএসসি স্টক এক্সচেঞ্জ থেকে কিনে, সেই ফান্ডটাকে কিনে এনএসসি স্টক এক্সচেঞ্জে সেল করে দেয় 10 টাকা প্রফিট নিয়ে। তো সেই ম্যাটারগুলোর ক্ষেত্রে কিন্তু একটা রিস্ক থেকে যাচ্ছে, সেটা যে সবসময় বাড়বে সেটা হয়তো কমবে না, সেটাকে বলতে পারে। ওকে, সো দ্যাটস ওয়াই দ্যাট ইজ দ্য রিস্ক। দেন রিস্ক অ্যাসোসিয়েট উইথ দ্য মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপ কোম্পানি। সো ডেফিনেটলি আমরা যখন মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে বলেছিলাম যে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড বা ইকুইটি ফান্ড, ইয়োর মাল্টি ক্যাপ ফান্ড, লার্জ ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড, সেখানে বলেছিলাম লার্জ ক্যাপ ফান্ডের রিস্ক সবচেয়ে কম, বিকজ লার্জ ক্যাপ ফান্ডে কিন্তু প্রচুর ভ্যালুয়েশন থাকে। সো যে কোনো ভোলাটাইল কন্ডিশানে, যে কোনো মার্কেট ইকোনমিক্যাল কন্ডিশানে তারা সাস্টেন করে যেতে পারে, বাট স্মল ক্যাপ বা মিড ক্যাপগুলো কিন্তু সাস্টেন করতে পারে না। So risks associated with mid cap and small cap companies, that small cap companies may not achieve their expected earning results, or there could be an unexpected change in the market. ওকে, সো মার্কেটে কিন্তু আনএক্সপেক্টেড চেঞ্জ সেটা হতে হয় স্মল ক্যাপের ক্ষেত্রে বা মিড ক্যাপের ক্ষেত্রে, বিকজ তাদের ভ্যালুয়েশন কম থাকে। দেন রিস্ক অ্যাসোসিয়েট উইথ দ্য ডিভিডেন্ড। সো ডিভিডেন্ডের উপর ডিপেন্ড করেও কিন্তু রিস্কটা থাকে। দ্যাট নো অ্যাসুরেন্স দ্যাট কোম্পানি মে কন্টিনিউ পেইং ডিভিডেন্ড ইন ফিউচার। সো আজকে ডিভিডেন্ড দিচ্ছে মানে কালকেও ডিভিডেন্ড দেবে, সেটা কিন্তু কেউ বলতে পারে না, সেখানেও কিন্তু একটা রিস্ক থেকে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই রিস্ক অ্যাসোসিয়েট উইথ দ্য ডিভিডেন্ড বা ডিভিডেন্ড পে আউট বা ডিভিডেন্ড গ্রোথ অপশন বা ডিভিডেন্ড ইনকাম, সেখানেও কিন্তু ডিভিডেন্ড থাকছে। অ্যান্ড রিস্ক অ্যাসোসিয়েট উইথ দ্য ডেরিভেটিভস। The derivatives, that is being highly leveraged instrument, a small price movement in a underlying securities could have an impact on their value and consequently. So derivatives এর ক্ষেত্রেও কিন্তু different risks থেকে যাচ্ছে. So all of these are risks for the equity fund. নেক্সট রিস্ক রিলেটেড উইথ দ্য ডেপ্ট ফান্ড। সো ডেপ্ট ফান্ড মানে যেগুলো বেসিক্যালি লক পিরিয়ড থাকে, একটা পার্টিকুলার পিরিয়ডের পর তার টাকাটা তুলতে পারে। সো রিইনভেস্টমেন্ট রিস্ক। সো ডেফিনেটলি ইন্টারেস্ট রেট প্রিভেলিং অন দ্য কুপন পেমেন্ট অর ম্যাচুরিটি ডেট মে ডিফার ফ্রম দ্য অরিজিনাল। সো ইন্টারেস্ট রেটের ওপর চেঞ্জ করে কিন্তু আমার কুপন পেমেন্ট বা ম্যাচুরিটি অ্যামাউন্ট সে কত পাবে বা ম্যাচুরিটি ডেট কবে হবে সেইগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। দ্যাট ইজ দ্য রিইনভেস্টমেন্ট রেট রিস্ক। Then rating migration risk. Rating migration risk, that is impact the price on a account of change in the credit rating. কেউ হয়তো ইনভেস্ট করেছে কোনো একটা বন্ডে, তখন বন্ডের প্রাইস হয়তো ছিল 1 লাখ টাকা আর ক্রেডিট রেটিং ছিল হয়তো A+। দেন আফটার 1 ইয়ার ক্রেডিট রেটিং হয়েছে AAA আর অটোমেটিক্যালি সেই বন্ডের প্রাইসটা হয়ে গেছে 1.5 লাখ টাকা। সো এটাকে বলা হচ্ছে রেটিং মাইগ্রেশন রিস্ক। সো রেটিং যদি বাড়ছে, ক্রেডিট রেটিং চেঞ্জ হওয়ার সাথে সাথে তার বন্ডের প্রাইসটাও কম বেশি কিন্তু হচ্ছে। অ্যান্ড টার্ম স্ট্রাকচার অফ ইন্টারেস্ট রেট রিস্ক, দ্যাট ইজ দ্য স্কিমস আর ইনভেস্টেড ইন ফিক্সড ইনকাম সিকিউরিটিস অ্যান্ড উইল বি অ্যাফেক্টেড বাই চেঞ্জেস ইন জেনারেল লেভেল অফ ইন্টারেস্ট রেট। সো ইন্টারেস্ট রেটের ওপরও কিন্তু ডিপেন্ড করে আমার ডেপ্ট ফান্ডের একটা আউটকাম বা কত রিটার্ন দেবে সেটা কিন্তু ডিপেন্ড করছে। দেন ইজ এ ক্রেডিট রিস্ক। ক্রেডিট রিস্ক যে ক্রেডিট কত দেবে, আমি রেটিং মাইগ্রেশনটা বললাম ক্রেডিট রেটিংয়ের ওপর ডিপেন্ড করে ভ্যালুটা দিচ্ছে, বাট এই যে ক্রেডিট রেটিংটা কত দেবে সেইটাও কিন্তু একটা রিস্ক। দ্যাট রিস্ক অফ অ্যান ইস্যুয়ার্স ইনএবিলিটি টু মিট দ্য ইন্টারেস্ট অ্যান্ড প্রিন্সিপাল অ্যামাউন্ট অন ইটস ডেপ্ট অব্লিগেশন। সো ডেপ্ট ফান্ডের ক্ষেত্রে যা অব্লিগেশনস থাকে সেই অব্লিগেশনসগুলোর ওপর ডিপেন্ড করে কিন্তু ক্রেডিট রিস্কটা ডিপেন্ড করে। সো ক্রেডিট রেটিং কত দেবে সেই রিলেটেডও কিন্তু একটা রিস্ক থেকে যাচ্ছে। Next is that risk associated with the floating rate securities. So floating rate, that is what মানে দেখা যাচ্ছে যে ফ্লোটিং রেট বেসিক্যালি এটা বলা হয় এইভাবে যে অনেক ইন্টারেস্ট রেট থাকে, ফ্লোটিং রেট বা ফ্লোটার ফান্ড সেগুলোকে বলা হয়, যে সেই কোম্পানিটা বা সেই ফান্ডটা বলেছে 7% ইন্টারেস্ট দেবে ফর এক্সাম্পল। এবার সেই ফান্ডটা যে অ্যাসেটে ইনভেস্ট করা আছে সেই অ্যাসেটগুলো হয়তো ভালো পারফর্ম করছে না, সো অটোমেটিক্যালি সেই ইন্টারেস্ট রেটটা কমে যাবে। তো সেই ফান্ডটা তখন কী করবে, যেই ফান্ডটা বেশি ইন্টারেস্ট দিচ্ছে সেই ফান্ডে সুইচ করে যাবে। আবার সেমভাবে যে ফান্ডটা দেখা যাচ্ছে আমার এখন 10% 12% রিটার্ন দিচ্ছে সেই ফান্ডে সুইচ করে গেল, অ্যান্ড সো 7 থেকে 12 এই যে বাকি 5% সেটা কিন্তু প্রফিট। সো সেটাই কিন্তু রিস্ক থাকছে, সেখানে কোনো ফিক্সড কোনো ইন্টারেস্ট রেট বা ফিক্সড কোনো পার্সেন্টেজ কিন্তু বলা থাকে না।
Then spread risk and basis risk, that spread of security over the underlying benchmark might increase leading to loss the value of the securities. সো কোনো একটা বেঞ্চমার্কের ওপর যদি ডিপেন্ড করে রিস্কটা থাকে, আমরা দেখবো যে বেঞ্চমার্ক কী কী বেঞ্চমার্ক হতে পারে। সো ইন্টার বেঞ্চমার্কের আন্ডারে বা ইন্টার বেঞ্চমার্কের কনসিডারে যদি আমি ইনভেস্ট করি, সো দেখা যাচ্ছে সেইখানে যেহেতু আমি ইন্টার বেঞ্চমার্ক বলেছি, মানে একটা বেঞ্চমার্কের আন্ডারে হয়তো অনেকগুলো ফান্ড আছে, অনেকগুলো সিকিউরিটিস আছে বা অনেকগুলো কোম্পানি আছে। তো কোনো একটা কোম্পানির পারফর্ম যদি ভালো না হয়, তাহলে অটোমেটিক্যালি সেই ওভারঅল যে ফান্ডের রিটার্ন সেটা কিন্তু কমে যাবে। সো সেটাই বলছি স্প্রেড রিস্ক। বেসিস রিস্ক ইজ হোয়াট that might become less active or may cease to exist and thus may not be able to capture the exact interest rate movement. So আমার এটা হলো একটা less active or may cease to exist and thus may not be able to capture. সো আমার বলছে এটাই যে এক্স্যাক্ট ইন্টারেস্ট যা আছে সেই ইন্টারেস্ট রেটটা সে কিন্তু ক্যাপচার করতে পারছে না। এবং এই বেসিস রিস্ক বেসিক্যালি অনেক সময় এই ফান্ডগুলো, ডেট ফান্ডগুলো লেস অ্যাক্টিভ। সো দ্যাটস ওয়াই সবসময় যে আপ ডাউন করছে সে আপ ডাউন করাটাকে ধরতে পারছে না। আর রিস্ক ফ্যাক্টর অ্যাসোসিয়েটস উইথ রেপো ট্রানজাকশন ইন কর্পোরেট বন্ড। রেপো ট্রানজাকশন, দ্যাট ইজ অ্যানাদার ওয়ার্ড। That is, the collateral may be sold and a loss is realized only if the sale price is less than the repo amount. So কোলাটারাল আমাদের যদি রেপো অ্যামাউন্ট থেকে কম হয়, তাহলে কোলাটারাল মে বি সোল্ড অ্যান্ড লস ইজ রিয়েলাইজড অনলি ইফ দ্য সেল প্রাইস ইজ লেস দেন দ্য রেপো অ্যামাউন্ট। সো রেপো অ্যামাউন্ট কত হবে তার উপর ডিপেন্ড করে আমার কোলাটারালগুলো সেল করা হয় বা লসগুলোকে রিয়েলাইজ করা হয়, আদারওয়াইজ না। অ্যান্ড রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্রিয়েশন অফ সেগ্রিগেটেড পোর্টফোলিও। সো সেগ্রিগেটেড পোর্টফোলিও আমি বলেছিলাম যে ডেট ফান্ডের ক্ষেত্রে সেগ্রিগেটেড পোর্টফোলিও ম্যাটারটা আসছে। তো সেগ্রিগেটেড পোর্টফোলিও কত পার্সেন্ট করবে, তার কী ক্রাইটেরিয়া থাকবে, এভরিথিং সেটা কিন্তু কোম্পানির ডিসিশন। এবং সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় রিস্ক থেকে যাচ্ছে। দ্যাট সেগ্রিগেটেড পোর্টফোলিও মে নট বি এবল টু লিকুইডেট দে আর হোল্ডিং till the time recovery of money from the issuer. সো যতদিন না টাকা পাচ্ছে, টাকাটা রিকভার করতে পারছে ব্যাংক বা সেই মিউচুয়াল ফান্ড কোম্পানিটা, ততদিন সে সেগ্রিগেটেড পোর্টফোলিও মানে সেটা লক করে রেখে দেবে। সো দ্যাট ইজ অল অফ দিজ আর ডিফারেন্ট রিস্ক রিলেটেড রিস্ক ফ্যাক্টর রিলেটেড উইথ দ্য ডেট ফান্ড। যদি বললি যে রিস্ক ফ্যাক্টর উইথ দ্য সিকিউরিটাইজড অ্যাসেট, তো সিকিউরিটাইজড অ্যাসেটের ক্ষেত্রে কী হয়, দ্যাট ক্রেডিট রিস্ক রিলেটিং টু রিসিভেবল ডিপেন্ডস on various factors including macro environment factor of their industries and economics. So আমাদের ডিফারেন্ট ম্যাক্রো এনভায়রনমেন্ট ফ্যাক্টরগুলোর ওপর কিন্তু ডিপেন্ড করছে আমাদের রিস্ক। আর রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ পুল ক্যারেক্টারিস্টিক্স। সো পুল ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ইজ অন দ্য বেসিস অফ দ্য সাইজ অফ লোন টু ভ্যালু রেশিও, তার উপরেও কিন্তু ডিপেন্ড করছে ডিফারেন্ট সিকিউরিটিসেরগুলোর রিস্ক। তার কারণ সিকিউরিটিস নিয়ে কোম্পানি তারা লোন দেয়, ডিফারেন্ট কোম্পানিকে লোন দেয়। সো লোন কত দিয়েছে, লোন টু ভ্যালু রেশিও কত, তার উপর ডিপেন্ড করে কিন্তু আমার রিটার্নটাও আসছে। সো দ্যাট ইজ এগেন রিস্ক। And credit rating and adequacy of credit enhancement. That credit enhancement is জিনিসটা কি, that is to ensure timely payment to the investor. মানে if the actual collection from the pool of receivables for a given period is short of the contractual payout on securitization. সো ক্রেডিট রেটিংয়ের ক্ষেত্রে এটাই বলা যাচ্ছে যে ক্রেডিট রেটিং অ্যান্ড অ্যাডিকুয়েসি অফ ক্রেডিট এনহান্সমেন্ট। তো ক্রেডিট এনহান্সমেন্ট করে আমাদের ইনভেস্টাররা যাতে টাইমলি পেমেন্টটা পাই, তার জন্য ক্রেডিট এনহান্সমেন্ট করা হয়। এবং এইটা এনহান্সমেন্ট কতটা করা হচ্ছে কোনো একটা ফান্ডের ক্ষেত্রে, সেটাও কিন্তু একটা রিস্ক থাকছে। So these are the different risks associated with the security market and securitized asset basically. যদি আমি বলি যে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট অ্যান্ড দ্য ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট, সেই ক্ষেত্রে বলা যেতে পারে আর এক্সপোজ টু প্রাইস রিস্ক, ইন্টারেস্ট রেট রিস্ক, ক্রেডিট রিস্ক, লিকুইডিটি and marketability risks, in reinvestment risks. All of these are different risks associated with the real estate and the infrastructure investment trust. সো এখানে বেসিক্যালি দেয়ার ইজ আ রিস্ক ফর অফ লোয়ার দ্যান এক্সপেক্টেড ডিস্ট্রিবিউশন। সো এক্সপেক্টেড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও কম কিন্তু একটা রিস্ক থেকে যাচ্ছে, যে ডিস্ট্রিবিউট কত হচ্ছে, কত আমার সেল হয়েছে তার উপর। নেক্সট ইজ দ্যাট ফ্যাক্টর অ্যাফেক্টিং দ্য ফান্ড পারফরমেন্স। সো আমরা ডিসকাস করলাম ডিফারেন্ট রিস্ক। সো এবার রিস্কের সাথে ডিপেন্ড করে আমার ফান্ডের পারফরমেন্স কীভাবে ডিপেন্ড করছে। ফান্ডের পারফরমেন্সটা এইভাবেই ফার্স্টে ডিপেন্ড করে দ্যাট ডিফারেন্স বিটুইন দ্য মার্কেট or systematic risks and company specific risks. সো এখানে কিন্তু দুটো টাইপের রিস্ক বলা হচ্ছে। একটাকে বলা হচ্ছে
সিস্টেমেটিক রিস্ক, আরেকটাকে বলা হচ্ছে আনসিস্টেমেটিক রিস্ক বা সেটাকে বলা হয় কোম্পানি স্পেসিফিক রিস্ক। সো সিস্টেমেটিক রিস্ক বলতেই কিন্তু বলাই হচ্ছে এন্টায়ার ইকোনমি। সো আমাদের যে কোনো কোম্পানি বা যে কোনো বিজনেসের ক্ষেত্রে দুটো টাইপের ইকোনমি বা দুটো এনভায়রনমেন্ট হয়। একটা হলো ম্যাক্রো এনভায়রনমেন্ট, যেটা আমি এর প্রিভিয়াস স্লাইডেই বললাম, যেটার ওপর কোনো কোম্পানির কোনো কন্ট্রোল থাকে না, লাইক ইকোনমিক্যাল ফ্যাক্টর, লাইক পলিটিক্যাল এনভায়রনমেন্ট, লাইক টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট বা লিগাল এনভায়রনমেন্ট। তো সেটাকে বলা হচ্ছে ম্যাক্রো এনভায়রনমেন্ট। আর একটা এনভায়রনমেন্ট থাকে, সেটা হলো মাইক্রো এনভায়রনমেন্ট, যেটা কোম্পানির নিজস্ব বা কোম্পানির আন্ডারে যা যা কন্ট্রোলেবল সেইটা। কোম্পানির কন্ট্রোলেবল মানে কোম্পানির এমপ্লয়ি যারা, কোম্পানির সাপ্লায়ার যারা, তার উপর ডিপেন্ড করে কিন্তু মানে সেইগুলো কিন্তু কন্ট্রোল করা যেতে পারে। কোম্পানির সমস্ত মেম্বাররা সেগুলো কন্ট্রোল করতে পারে। তো সেটাকে বলা হচ্ছে কোম্পানি স্পেসিফিক রিস্ক। সো এই যে দুটো টাইপের রিস্ক হয়, দুটো রিস্কের ওপরই কিন্তু ডিপেন্ড করে ফান্ডের পারফরমেন্সটা ডিপেন্ড করছে। সো এই সিস্টেমেটিক রিস্ক সেটা কিন্তু নো ডাইভার্সিফায়েবল, মানে সেটা কিন্তু কমানো যায় না খুব একটা। বাট এই কোম্পানি স্পেসিফিক রিস্ক সেটা ডাইভার্সিফায়েবল বাই ইনভেস্টিং ইন ডাইভার্স কোম্পানিজ। কোনো একটা কোম্পানির ওভারঅল অর্গানাইজেশন কালচার বা অর্গানাইজেশনাল এনভায়রনমেন্টটা সেটা হয়তো খুব বাজে, সো ডেফিনেটলি তার পারফরমেন্স বা তার আউটকামও বাজে হবে। আমি সেখানে ইনভেস্ট না করে অন্য কোম্পানিতে ইনভেস্ট করব। মানে আমি আলটিমেটলি বলতে চাইছি যে ABCD 4টে কোম্পানি আছে, 4টে কোম্পানিতে আমি কিছু কিছু অ্যাসেট ইনভেস্ট করছি, তার মানে আমার ডিপেন্ডেন্সিটা কমে যাচ্ছে। ওকে, সো দ্যাট ইজ দ্য ডিফারেন্ট ফ্যাক্টর ফর দ্য ফান্ড পারফরমেন্স। সো সিস্টেমেটিক রিস্ক অ্যান্ড দ্য আনসিস্টেমেটিক রিস্ক অর কোম্পানি স্পেসিফিক রিস্ক। ফ্যাক্টর অ্যাফেক্টিং পারফরমেন্স অফ ইকুইটি স্কিম। সো ইকুইটি স্কিমের মধ্যে কী কী ফ্যাক্টর আছে সেটা আমরা দেখব। সো ইকুইটি স্কিমের পারফরমেন্সটা জাজ করে কোন কোন ফ্যাক্টরের উপর। দ্যাট ইকুইটি হ্যাজ অ্যান অ্যাসেট ক্লাস রিপ্রেজেন্ট দ্য গ্রোথ ইনভেস্টমেন্ট। আমরা বলবো যে গ্রোথ ইনভেস্টমেন্ট কী বা ভ্যালু ইনভেস্টমেন্ট কী। যে ইকুইটিতে ইনভেস্ট করা মানে সেটা কন্টিনিউয়াসলি গ্রোই হবে, বা গ্রো হতে পারে বা লসও হতে পারে, বাট সেটা স্টেডি থাকবে না, সেটা হয় আপ ডাউন সবসময় করবে। তো সেটাকে বলা হচ্ছে গ্রোথ ইনভেস্টমেন্ট। মানে কেউ একটা ইনভেস্ট যদি করে, কোনো ইনভেস্টার ইনভেস্ট করে ইকুইটি স্কিমে, সে ইনভেস্ট করবে, তার মোটিভটা কি? তার মোটিভটা হলো তার টাকার ভ্যালুটা যাতে বাড়ে। তো দ্যাট ইজ দ্য গ্রোথ ইনভেস্টমেন্ট। ইকুইটি রিটার্ন আর লিঙ্কড টু বিজনেস আর্নিং অফ দ্য কোম্পানি। সো কোম্পানির বিজনেস আর্নিং, কোম্পানির আর্নিং কত, কোম্পানির প্রফিট কত হচ্ছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু ইকুইটি ফান্ডের রিটার্নটা ডিপেন্ড করছে। দেন সিকিউরিটি সিলেকশন is an attempt to select good companies that are likely to generate good business earning in future. সো বোঝা যাচ্ছে যে একটা কোম্পানি যেটা এক্সপেক্ট করা হচ্ছে যে নিয়ার ফিউচার মানে 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে খুব ভালো পজিশনে যাবে, সো ডেফিনেটলি সেই কোম্পানিটা ভালো রিটার্ন দেবে, তো সেই ফান্ডে ইনভেস্ট করা দরকার। অ্যান্ড সো এটা আমরা বুঝবো কী করে? কোনো একটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস আর টেকনিক্যাল অ্যানালিসিস দুটো টাইপের অ্যানালিসিস করে আমরা বুঝতে পারি যে সেই ফান্ডটা বা সেই স্কিমগুলো কত রিটার্ন দেবে। ফান্ডামেন্টাল অ্যানালিসিস অ্যান্ড দ্য টেকনিক্যাল অ্যানালিসিস। সো এই দুটো অ্যানালিসিস কী সেটা আমরা ইন ডিটেলস দেখব। সো ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলছে এটাই, দ্যাট আর্নিং পার শেয়ার। ফার্স্টে ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলছে যে আমাদের যে কোনো কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট বা তার অ্যাকাউন্টস যদি চেক করা যায়, কিছু কিছু রেশিও আমাদের চেক করতে হয়। এই রেশিওগুলো জানলেই বোঝা যায় যে কোম্পানির পারফরমেন্সটা কেমন বা কোম্পানির কন্ডিশনটা কেমন আছে। দ্যাট ইজ ফার্স্ট হলো আর্নিং পার শেয়ার, মানে নেট প্রফিট আফটার ট্যাক্স বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডিং বা আউটস্ট্যান্ডিং। সো এই আর্নিং পার শেয়ার মানে হলো নেট প্রফিট, মানে কোনো একটা বিজনেস, কোনো একটা কোম্পানি সে সেল করেছে, মানে রেভিনিউ জেনারেট করেছে, দেন তার যত কস্ট হয়েছে বা যাকে যাকে টাকা দিতে হবে, কারোর কাছে যদি ধার নেয়, লোন নেয়, তাহলে ইন্টারেস্ট পে করতে হবে এবং গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। সেই ট্যাক্স দেওয়ার পর যেইটুকু বেঁচে থাকলো সেটা হলো নেট প্রফিট। সেই নেট প্রফিট টোটাল যে অ্যামাউন্ট আছে বাই টোটাল নাম্বার অফ শেয়ার হোল্ডিং বা শেয়ার হোল্ডার্স যা আছে টোটাল নাম্বার, সেটা দিয়ে যদি ভাগ করা হয় সেটাকে বলা হচ্ছে আর্নিং পার শেয়ার। সো বোঝা যাচ্ছে আর্নিং পার শেয়ার যদি বেশি হয় তার মানে সেই কোম্পানিটার নেট প্রফিট ভালো হচ্ছে, সো অটোমেটিক্যালি সেই কোম্পানিটার কন্ডিশন ভালো, মানে ভালো রিটার্ন দেবে। দেন পি রেশিও, দ্যাট ইজ কল্ড দ্য প্রাইস টু আর্নিং রেশিওটা হলো এটাই। দেন মার্কেট প্রাইস পার শেয়ার, দ্যাট MPS, অ্যান্ড আর্নিং পার শেয়ার। সো আর্নিং পার শেয়ার নেট প্রফিট থেকে আমরা পেয়ে যাচ্ছি, বাট সেই
সেই পার শেয়ারের যা প্রফিট, সেই প্রফিটের মার্কেটের ডিমান্ড কত। সো বোঝা যাচ্ছে যে এমপিএস মার্কেটে যা ডিমান্ড, মার্কেটের ডিমান্ড যদি বেশি হয় তাহলে আমার ওভারঅল ফান্ডটা কিন্তু বেশি ভালো রিটার্ন দেবে। পি রেশিও কিন্তু ওপর ডিপেন্ড করে, অনেক কিছু নির্ভর করে কোম্পানির আউটকাম। দেখা যাচ্ছে কোনো একটা ইন্ডাস্ট্রির পি রেশিও দেওয়া আছে 3.4, বাট কোনো একটা কোম্পানি, সেই ইন্ডাস্ট্রির আন্ডারে কোনো একটা কোম্পানির পি রেশিও দেওয়া আছে হয়তো 12। সো দ্যাট মিনস সেই কোম্পানিটা ইন্ডাস্ট্রির থেকেও খুব ভালো পারফর্ম করছে, ইন্ডাস্ট্রির অ্যাভারেজ যা পারফরমেন্স তার থেকেও খুব ভালো পারফর্ম করছে। হতেই পারে তার কোনো অর্গানাইজেশনাল কালচার বা অর্গানাইজেশনাল এনভায়রনমেন্টের জন্য তার পারফরমেন্সটা ভালো, বাট এটা মানে এটা ইট ডাজ নট মিন যে সে সারা জীবন ভালো পারফর্ম করবে। যেহেতু ওভারঅল ইন্ডাস্ট্রির অ্যাভারেজ পি রেশিও 3.4, সো ডেফিনেটলি কয়েকদিন পরেই কিন্তু এই কোম্পানিটারও পি রেশিও কমে যাবে। সো এই টাইপের ফান্ডে কিন্তু নর্মালি ইনভেস্ট করা সুবিধাজনক না ফর দ্য লং রানের জন্য কিন্তু ইনভেস্ট করা উচিত না এই টাইপের ফান্ডে। এই টাইপের ফান্ডগুলো ইনভেস্ট করা উচিত যে শর্ট টার্মের জন্য, যে আমি আজকে ইনভেস্ট করলাম, খুব ভালো পারফর্ম হলো, খুব ভালো টাকাটা রিটার্ন পেলাম, আমি টাকাটা উইথড্র করে নিলাম সিম্পলি। দেন পিইজি রেশিও, দ্যাট ইজ প্রাইস আর্নিং টু গ্রোথ রেশিও। সো পি রেশিও টু দ্য গ্রোথের সাথে আমার গ্রোথ কত আর ইয়োর প্রাইস টু আর্নিং রেশিও কত, সেইটার রেশিওটাকে বলা হচ্ছে পিইজি রেশিও। দেন বুক ভ্যালু পার শেয়ার হলো নেট ওর্থ বাই দ্য নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার্স। দ্য নেট ওর্থ মানে ওভারঅল আমার কোম্পানির ভ্যালুয়েশন কত, আর আমি টোটাল কত নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার আমি ছেড়েছি, তো সেটাকে বলা হচ্ছে নেট ওর্থ। সো এটাকে বলা হচ্ছে বুক ভ্যালু পার শেয়ার। Price to book value, that MPS by the book value. So MPS, that market price per share by book value per share. So এই book value depends on what? Book value depends on the net worth of the company, of the particular stock বা particular market. সো সেই পার্টিকুলার মার্কেটে এই কোম্পানিটার যা ভ্যালু, দ্যাট ইজ দ্য বুক ভ্যালু, বাট মার্কেট থেকে কত ডিমান্ড আসছে, দ্যাট ইজ কল দ্য এমপিএস। সো বোঝা যাচ্ছে এটাও যদি বেশি হয় তাহলে আমার বোঝা যাচ্ছে যে কোম্পানিটার কন্ডিশন ভালো। ডিভিডেন্ড কত দিচ্ছে, ডিভিডেন্ড পার শেয়ার কত দেওয়া হচ্ছে, আর মার্কেট প্রাইস পার শেয়ার কত। তো এটাও আমাদের কিন্তু ফ্যাক্ট করে, এই সমস্তগুলোই কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস হিসাবে জাজ করা হয়। সো এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস যে অন্যান্য ক্যালকুলেশন, টেকনিক্যাল পার্ট বা অ্যাকাউন্টস অত বেশি ইন ডেপথ ক্যালকুলেশন করতে পারে না, তাদের জন্য ফান্ডামেন্টাল অ্যানালিসিস দ্যাট ইজ গুড এনাফ। এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য লং টার্ম ইনভেস্টমেন্ট। সো লং টার্মের ক্ষেত্রে যারা ইনভেস্ট করতে চাইছে ফর ইয়োর মিনিমাম 5 ইয়ার্স 7 ইয়ার্স পর তারা উইথড্র করবে, তো তাদের ক্ষেত্রে কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিসগুলো দেখানো জরুরি। ফান্ডামেন্টাল অ্যানালিসিস থেকে লং টার্মে খুব ভালো প্রেডিক্ট করা যেতে পারে। সো গ্রোথ ইনভেস্টমেন্ট স্টাইল, এর আগে আমরা ডিসকাস করছিলাম যে গ্রোথ ইনভেস্টমেন্ট। সো ইন দ্য মার্কেট কারেকশন such stock tend to decline, more typically have high PEG ratio. তো আমি একটু আগেই বললাম যে মার্কেট কারেকশান মানে ফর এক্সাম্পল কোভিড ছিল, কোভিডের পর মার্কেট কারেকশান হয়েছে, মানে আস্তে আস্তে সমস্ত কোম্পানি খুলেছে, এই কোম্পানিগুলোর ট্রানজ্যাকশান বা ট্রেডিং হচ্ছে, এভরিথিং হচ্ছে, তো এটাকে মার্কেট কারেকশান বলছে। মানে ওভারঅল মার্কেটের কন্ডিশনটা আস্তে আস্তে বাড়ছে, ভালো হচ্ছে। তো সেই সময় যদি ভালো হয় তাহলে ওভারঅল দ্য মার্কেট কারেকশান such stocks tend to decline, more typically have high PE ratio. So high PE ratio যদি হয়, ইন্ডাস্ট্রি PE ratio থেকেও কোম্পানি স্পেসিফিকের PE ratio অনেক বেশি, তাহলে সেই সমস্ত কোম্পানিগুলো কিন্তু লং টার্মের ক্ষেত্রে মার্কেট কারেকশন যখন হবে সেই সময় কিন্তু তার পারফরমেন্সটা কমে যাবে। তো যেই সব হাই PE রেশিও থাকে, হাই PEG রেশিও থাকে, বা লো ডিভিডেন্ড ইল্ড মানে ডিভিডেন্ড কম দিচ্ছে, সেই সমস্ত কোম্পানিগুলো কিন্তু মার্কেট কারেকশনের সময় কমে যায়। অ্যান্ড ইনভেস্টিং ইন কোম্পানিজ দ্যাট আর লাইকলি টু গ্রো ফাস্টার দ্যান the market, and valuation of these stocks tend to be higher because many are accumulating these stocks. সো এখানে এই টাইপের গ্রোথ ইনভেস্টমেন্ট স্টাইলে বা এই টাইপের কোম্পানিগুলোতে কী হয়, এই টাইপের কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে গ্রোথ ইনভেস্টমেন্ট স্টাইল বলে, মানে এখানে র্যান্ডম গ্রোথটা পাওয়া যায়, বাট মার্কেট কারেকশন যদি হয় আবার কিন্তু র্যান্ডম ফলো করে। সো সেই জন্য বলছে গ্রো ফাস্টার দেন দ্য মার্কেটটা আস্তে আস্তে কারেকশন হচ্ছে, হতেই পারে এই হাই PE রেশিও যেগুলো আছে সেগুলোর ভ্যালু খুব স্পিডে বাড়ছে। ওকে, সো দ্যাট ইজ কল্ড দ্য গ্রোথ ইনভেস্টমেন্ট স্টাইল। Next is the value investment style. So value investment style like that picking up stocks that are priced lower than their intrinsic value based on the fundamental analysis. So lower than their intrinsic value, so that means দেখা যাচ্ছে যে তার কোনো একটা কোম্পানি স্পেসিফিক
কোম্পানি স্পেসিফিক পি রেশিও হচ্ছে 7.5, বাট ইন্ডাস্ট্রি স্পেসিফিক পি রেশিও হচ্ছে 18। সো দ্যাট মিনস এই কোম্পানিটা আজকে না হলেও কয়েকদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে ডেফিনেটলি গ্রো করবে। Okay, and when the market will realize such stocks real value, then the price will shoot up, usually takes a long term horizon. So আমি এটাই বললাম যে পি রেশিও এখন হয়তো কম, বাট মার্কেটটা যখন রিয়েলাইজ করবে, সো অটোমেটিক্যালি সেই ভ্যালুটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে স্টার্ট করবে। হাই ভ্যালুয়েশন ইজ নট সেম অ্যাজ দ্য হাই শেয়ার প্রাইস, অ্যান্ড সো এটা কিন্তু মনে রাখতে হবে যে শেয়ার প্রাইসের সাথে ভ্যালুয়েশনের কোনো সম্পর্ক নেই। কোনো একটা ফান্ডের শেয়ার প্রাইস হয়তো 100 টাকা, দ্যাট ডাজ নট মিন যে এর ভ্যালু আছে। হয়তো 100 টাকা তার ওভারঅল কোম্পানিটার ভ্যালু, ফর এক্সাম্পল 5 crore রুপিস, বাট কোনো একটা কোম্পানির শেয়ার প্রাইস হয়তো 5 টাকা, বাট সেই কোম্পানিটার ওভারঅল ভ্যালুয়েশন 100 কোটি টাকা। সো দ্যাট ইজ কল্ড দ্য ভ্যালু ইনভেস্টমেন্ট স্টাইল। Next is a different technical analysis. So technical analysis কি? Technical analysis that study of share price and volume of shares over the time. মানে আমার ট্রেন্ডটা কেমন হচ্ছে ওভারঅল শেয়ার প্রাইস বা ওভারঅল ভলিউমের উপর ডিপেন্ড করে আমার টেকনিক্যাল অ্যানালিসিস বেসিক্যালি করা হয়, যে ট্রেন্ড কেমন, কমছে নাকি বাড়ছে, কতগুলো পিকের পর তারপর কমতে স্টার্ট করেছে। Okay, then technical analyst believes that the price behavior of the share over a period throws trend in future. মানে আমি লাস্ট 1 ইয়ারে এই ইভেন্ট হয়েছে, এই ইভেন্টের জন্য এইরকমভাবে ভ্যালুয়েশনটা আপ ডাউন করেছে, সো নেক্সট টাইমও আমার এইরকম ট্রেন্ড হতে পারে। তো সেইগুলো হলো টেকনিক্যাল অ্যানালিসিস। টেকনিক্যাল অ্যানালিসিস্ট AKA চার্টিস্টস work better for short term investment. So technical analysis basically short term ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুবই একটা উপযোগী এবং খুবই ভালো, বিকজ শর্ট টার্মের ক্ষেত্রে আমরা ট্রেন্ডগুলো দেখি, আমরা গ্রাফগুলো দেখি, এবং এই ট্রেন্ড দেখেই আমরা প্রেডিক্ট করতে পারি যে নেক্সট টাইমে, নেক্সট 1 আওয়ারে বা নেক্সট 2 আওয়ারে কতটা ইনক্রিজ করবে বা কত ডিক্রিজ করবে। অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালিসিস ওয়ার্ক বেটার ফর দ্য লং টার্ম ইনভেস্টমেন্ট, অলরেডি যেটা আমি বললাম। So this is basically the difference between the fundamental analysis and the টেকনিক্যাল অ্যানালিসিস। সো পোর্টফোলিও বিল্ডিং অ্যাপ্রোচ মানে ইনভেস্টমেন্ট করা হচ্ছে কেন? পোর্টফোলিও তৈরি করার জন্য। সো পোর্টফোলিও বেসিক্যালি দুটো টাইপের তৈরি করা হয়, একটা হলো টপ ডাউন অ্যাপ্রোচ, একটা হলো বটম আপ অ্যাপ্রোচ। টপ ডাউন মানে ফার্স্টে ওপরে কে আছে? ওপরে আছে ওভারঅল ইকোনমি, বা ইকোনমি থেকে আমি এবার ঢুকছি যে ইন্ডাস্ট্রিতে, যে কোন ইন্ডাস্ট্রি আমি চুজ করছি। ফর এক্সাম্পল আমার ইকোনমি হলো ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডাস্ট্রি হলো আমার অটোমোবাইল ইন্ডাস্ট্রি, এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রি থেকে আমি স্পেসিফিক কোম্পানিতে সুইচ করলাম। সো দ্যাট ইজ কল্ড দ্য পোর্টফোলিও বিল্ডিং অ্যাপ্রোচ। সো দিস ইজ দ্য টপ ডাউন অ্যাপ্রোচ। বটম আপ অ্যাপ্রোচ জাস্ট দ্য অপোজিট, আমি ফার্স্টে কোম্পানি চুজ করছি, দেন ইন্ডাস্ট্রি, দেন ইকোনমি। ওকে, তো এইভাবে পোর্টফোলিও বিল্ড আপ করা হয় ওভারঅল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। সো উইথ দিস আই এম কনক্লুডিং দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টারে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস পড়ালাম বা ফ্যাক্ট পড়ালাম, যেটা হলো রিস্ক পড়ালাম। কী টাইপের রিস্ক হতে পারে? রিস্ক হতে পারে জেনারেল রিস্ক হতে পারে ডিফারেন্ট স্পেসিফিক রিস্ক ফর ডিফারেন্ট টাইপ অফ ফান্ড। ওকে, নেক্সট যেটা ডিসকাস করলাম, দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট থিং, সেটা হলো ডিফারেন্ট পারফরমেন্স মেজার, যে পারফরমেন্সটা কীভাবে আমরা বুঝতে পারি। এবং পারফরমেন্স বোঝার জন্য আমি আজকে সিম্পলি ইকুইটি ফান্ডের ক্ষেত্রেই বললাম দ্যাট পারফরমেন্সের ক্ষেত্রে দুটো মোস্ট ইম্পর্টেন্ট আছে, দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল অ্যানালিসিস অ্যান্ড দ্য টেকনিক্যাল অ্যানালিসিস। ওকে, সো ফান্ডামেন্টাল অ্যান্ড দ্য টেকনিক্যাল। সো দিস ইজ বেসিক্যালি দ্য অল অফ দিস আমরা যে কভার করেছি। সো এই অবধি ডিফারেন্ট রিস্কের ওপর রিস্ক বা এই ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে, ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো, প্লাস ডিসক্রিপশন বক্সে প্রোভাইডেড মেল আইডিতেও মেল করে জানাতে পারো। প্রত্যেকটা ভিডিও কেমন লাগছে সেই সম্বন্ধেও কোনো ফিডব্যাক যদি তোমাদের থাকে, ফিডব্যাক দাও কমেন্টে, আমি সেটা দেখেও খুব খুশি হব। এবং যদি আরও কিছু সাজেশান থাকে, কোনো নিউ টপিকের ওপর ভিডিও তোমাদের দরকার হয়, সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। সো we will meet in the next video, that is part 2 of this chapter 10. Till then, stay tuned with us. Thank you.